আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে এখনো আছেন, আজকেই তিনি চলে আসবেন। তো এই সফরে বড় উদ্দেশ্য বলতে ছিল তিস্তা প্রকল্প, লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকীকরণ এবং চীন থেকে যুদ্ধ বিমান ক্রয় করা। এই তিনটির কোনোটাই কিন্তু কোনো সমঝোতা বা চুক্তি হয়নি। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আজ একটু আগে তিস্তা প্রকল্পে চুক্তি না হওয়া নিয়ে একটি এপিসোড করেছি। এবার এই এপিসোড করছি বাকি দুটি বিষয়, অর্থাৎ লালমনিরহাট বিমানবন্দর ও যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি বা সমঝোতা কেন হলো না, এই দুটো বিষয় নিয়ে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বলা বাহুল্য, তারেক রহমানের চীন সফরকে ঘিরে বাংলাদেশে খুব বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। প্রত্যাশা তৈরি করেছিল স্বয়ং বাংলাদেশ সরকার। যেভাবে ভারতকে এড়িয়ে চীনে গেলেন তারেক রহমান, তাতে সবাই মনে করেছিল তারেকের এই সফর হবে মারিত গন্ডার লুঠিত ভান্ডার, অর্থাৎ বিরাট কিছু পাওনা। আর সেই পাওনাটা হলে ভারতের নাকে আচ্ছা করে ঝামা ঘষে দেয়া যাবে। এই ঝামা ছিল মোট তিনটি বিষয়ের, আগেই বলেছি। তিস্তা প্রকল্পের পাশাপাশি আরও দুটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল: লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকীকরণ আর চীনা যুদ্ধ বিমান কেনা। কিন্তু সফর শেষে দেখা যাচ্ছে এই দুই বিষয়েও কোনো প্রকাশ্য চুক্তি বা সমঝোতার ঘোষণা আসেনি। তাহলে প্রশ্ন ওঠে খুব স্বাভাবিকভাবেই, কেন চুক্তি হলো না, কেন সমঝোতা হলো না, কারণ কি? দেখুন, প্রথম কারণ হতে পারে অর্থনৈতিক বাস্তবতা। বাংলাদেশ এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যখন বৈদেশিক ঋণের চাপে ক্রমশ হাঁসফাঁস করতে শুরু করেনি, হাঁসফাঁস করছে একেবারে বৈদেশিক ঋণের চাপে। কিরকম ঋণ আছে বাংলাদেশের এই মুহূর্তে? সাম্প্রতিক প্রকাশ্য তথ্য অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণ 2025 সালের মাঝামাঝি সময়ে 77 বিলিয়ন মানে 7,700 কোটি ডলারের বেশি ছিল। আর এটা ছিল জুন মাসে 2025-এ। ওটা 2025-এর ডিসেম্বরে এসে ওটার পরিমাণ দাঁড়ায় 113 বিলিয়ন ডলার, মানে 11,300 কোটি ডলার। 7,700 কোটি বাংলাদেশের জন্মের পর থেকে এত বছর ধরে ঋণের পরিমাণ ছিল 7,700 কোটি ডলার। আর সেইটা বেড়ে, মানে অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের আমলে সেটা বেড়েছে আরো 36% মাত্র 6 মাসে। বেড়ে হয়েছে 113 বিলিয়ন ডলার, মানে 11,300 কোটি ডলার। মানে আপনাদের টাকার পরে আবার বোধহয় 120, 25, 30 করে গুণ করলে যত হয় তত টাকা তাদের বৈদেশিক ঋণ। এত বড় ঋণের বোঝা থাকলে নতুন বড় প্রকল্প, বিশেষ করে প্রতিরক্ষা বা অবকাঠামো খাতে চুক্তি চূড়ান্ত করা সহজ নয়, ভীষণ 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 কঠিন। কারণ সরকার শুধু কি কিনবে সেটা তো দেখলে চলে না, কিভাবে শোধ করবে সেটাও দেখতে হয়। আর এখন বাংলাদেশের ওই ঋণের কিস্তি এবং ঋণের সুদ দিতে দিতেই বাংলাদেশ ভিখারি হয়ে চলেছে। দ্বিতীয় কারণ হতে পারে অর্থনীতির অর্থায়নের শর্ত, অর্থাৎ চীন টাকা দিয়ে এগুলো কিনবে, এগুলো বিক্রি করবে। লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ করবে চীন তার টাকা দিয়ে। আবার যুদ্ধ বিমান কেনা হবে,
সেটাও চীনের ঋণ নিয়ে সেটাও কেনা হবে। কিন্তু শুধু তো এতে হবে না, এর সঙ্গে থাকে প্রশিক্ষণ, মানে যুদ্ধ বিমান কেনাটার যেমন খরচ আছে একটা বড়, তেমনি তার বৈমানিকদের প্রশিক্ষণ, সেগুলোকে সংরক্ষণ, খুচরো যন্ত্রাংশ, অস্ত্রসজ্জা, রক্ষণাবেক্ষণ, সিমুলেটর আর দীর্ঘমেয়াদী সার্ভিসিং প্যাকেজ, এগুলোর মোট খরচ অনেক সময় মূল বিমান কেনার দামের চেয়ে বেশি হয়ে যায়। মানে ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। তাই দাম, কিস্তি, সুদের হার, ডেলিভারির সময়সূচি এসব নিয়ে যদি দর কষাকষি করে কোনো জায়গায় না মেলে, তাহলে চুক্তি পিছিয়ে যায়। খবর পাচ্ছি বাংলাদেশের অর্থনীতির খবর তারেক রহমান সরকার যত না জানেন, তার থেকে বেশি জানে চীন। যারা ধার দেয় তাদেরকে তো জানতে হয়। তাহলে আর একটা কথা এই প্রসঙ্গে বলি, চীনের থেকেও কিন্তু বাংলাদেশের বেশি বৈদেশিক ঋণ, সব থেকে বেশি হচ্ছে তো বিশ্ব ব্যাংক, তারপরে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আর তারপরের জায়গাটা হচ্ছে কিন্তু চীনের নয়, জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি দেশ হিসেবে ঋণ নেয়া, তারপরে চীন, তারপরে ভারতের আছে। তাহলে প্রশ্নটা আসছে, চীন তো সব জানে, জানার পরে তারেক রহমানকে প্রশ্ন করেছিল যে কিভাবে এই দেনা শোধ হবে আর কিভাবে দেনা যেটা আছে সেগুলো শোধ করবেন। ফলে চুক্তি আর হয়নি। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হতে পারে রাজনৈতিক সংবেদনশীলতা। লালমনিরহাট বিমানবন্দর ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের কাছে রংপুর ডিভিশনে। উত্তরাঞ্চলের এভিয়েশন অবকাঠামো এটা শুধু একটি সিভিল প্রকল্প নয়, এর বিরাট কৌশলগত মূল্য আছে, যে মূল্য দেখে চীন কিন্তু উৎসাহিত হয়েছিল ভারতের ওপরে নজর রাখা যাবে লালমনিরহাট থেকে। কিন্তু এমন প্রকল্পে চীনের উপস্থিতি ভারত খুবই সংবেদনশীলভাবে দেখে, আর দেখাটা স্বাভাবিক। ফলে বাংলাদেশ অনেক সময় এমন প্রকল্পে প্রকাশ্যে দ্রুত এগোলে ভারত কিন্তু কূটনীতিতে আরো চাপ দেবে, যেরকম চাপ গত কিছুদিন ধরে ভারত দেয়া শুরু করেছে বাংলাদেশের ওপর। চতুর্থ কারণ হলো চীনের নিজের একটা কূটনৈতিক হিসাব আছে। চীন, ভারত, রাশিয়া, তারপরে হচ্ছে ব্রাজিল এবং সাউথ আফ্রিকা, এদেরকে নিয়ে ব্রিক্স তৈরি হয়েছে। ব্রিক্স হচ্ছে আমেরিকার পাল্টা হিসেবে, ডলারের পাল্টা। চীন এবং ভারত দুজনেই হচ্ছে ব্রিক্সের সদস্য। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই কদিন আগে, 3-4 দিন আগে দিল্লি সফর করেছেন। কেন? এর মানে হচ্ছে তিনি তো আর বেড়াতে আসেননি দিল্লিতে, মুখ দেখাতেও আসেননি। বেইজিং থেকে তিনি এসেছিলেন। বেইজিং একদিকে ঢাকার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে এবং তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতে যথেষ্ট যে ভারত বাঁকা চোখে দেখছে সেটা চীনও জানে। সুতরাং চীন কি করলো, ঠিক তারেক রহমান যেদিন চলে গেলেন, বেরিয়ে গেলেন বেইজিং, তার সেই দিনে ঢাকার সঙ্গে বেইজিং করলো কি, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠালো। বেইজিং একদিকে তার মানে ঢাকার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, অন্যদিকে নয়াদিল্লির সঙ্গেও যে টানাপোড়েন সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এই অবস্থায় বাংলাদেশে খুব স্পষ্ট সামরিক বা কৌশলগত কোনো চুক্তি, বিশেষ করে বিমান ঘাঁটি ধরনের প্রকল্প, চীনের পক্ষ থেকেও খুব সাবধানে দেখা হয়েছে। চীন তার জন্য এক্সট্রা কোনো উৎসাহ দেখায়নি, যেটা প্রথম দিকে দেখাচ্ছিল। আর যুদ্ধ বিমান কেনার প্রশ্নে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিজিওনাল মেসেজিং, অর্থাৎ আঞ্চলিক যে বার্তা কি দিচ্ছে। সম্প্রতি যে চীনা J-10CE
যুদ্ধ বিমানটার নাম কি চীনের? J-10C, যে যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছে সেটা পাকিস্তানও ব্যবহার করে। অপারেশন সিন্দুরে চীনের বিমান, চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা একেবারেই ভালো ফল দেয়নি পাকিস্তানকে, যার জন্যে পাকিস্তানকে বিপদে পড়তে হয়েছিল, অনেক ক্ষতি সহ্য করতে হয়েছে। এবং সারা বিশ্ব জুড়ে এখনকার যুদ্ধ বিশারদরা মনে করেন পাকিস্তানকে প্রায় মাথা নত করে চুক্তির জন্য এগিয়ে আসতে হয়েছিল, যুদ্ধবিরতির। এটা আমার কথা নয়, আন্তর্জাতিক খ্যাতনামা যুদ্ধ বিশারদদের মতামত বলছে এই কথা। তবে বাংলাদেশের বর্তমান তারেক সরকার ও পূর্ববর্তী মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু মানুষ এবং বেশ কিছু মিডিয়া, তারা মনে করে পাকিস্তান নাকি জিতেছিল সেই যুদ্ধে, তাই হয়তো সেই যুদ্ধ বিমান ক্রয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিল তারেক রহমান সরকার। কিন্তু কাজের কাজ কিছু হলো না। এই না হওয়াটার কারণ হলো এই ধরনের কেনাকাটা শুধু সামরিক আধুনিকীকরণ নয়, এক ধরনের ভূ রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায়। বাংলাদেশ হয়তো তার কানে এখন জল ঢুকেছে। সেটা কি? যে এখনই এ বিষয়ে দ্রুত এগোনো মানে ভারতের সাথে আরো সম্পর্ক খারাপ হওয়া, অপ্রয়োজনীয় আঞ্চলিক উত্তেজনা তৈরি করা। এটা যে যদি বুঝে থাকতো আগে, তাহলে ভারতকে এড়িয়ে মালয়েশিয়া হয়ে চীন যেতেন না আমাদের তারেক রহমান। তিনি বোঝেননি, চীন তার কানে এটা ঢুকিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। আর চীন যদি নাও বুঝিয়ে দিয়ে থাকে, আলোচনায় চীন বলেছে এইসব সম্ভাবনার কথা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, বৈদেশিক ঋণের চাপ। বাংলাদেশের ওপর এখন নতুন ঋণ নেওয়ার পাশাপাশি পুরনো ঋণ, তার কিস্তি শোধ এবং সুদের মেটানোর চাপ বাড়ছে। গত কয়েক মাসে দেখা গেছে বৈদেশিক ঋণের অর্থ ছাড় কমছে, কিন্তু ঋণ পরিশোধের চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকার যদি বড় অঙ্কের প্রতিরক্ষা বা বিমানবন্দর প্রকল্পে হাত দেয়, তাহলে বাজেটে বাড়তি চাপ আরো পড়বে, আরো বাড়বে চাপ। আর সেই চাপ রাজনৈতিকভাবে খুব ঝুঁকির। তারেক রহমান সামলাতে পারবেন না সেই চাপ। আর চাপ তো ভারতও বাড়িয়ে যেত। তাই বাস্তবতা হলো, চুক্তি না হওয়ার পেছনে একক কোনো কারণ নয়, বরং অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তা, রাজনীতি এবং ঋণের চাপ সব মিলিয়ে একটি জটিল সমীকরণ কাজ করেছে। লালমনিরহাট বিমানবন্দর আর যুদ্ধ বিমান দুটোই বাংলাদেশের কাগজে কলমে বড় স্বপ্ন ছিল, কিন্তু মাটির বাস্তবতায় সেগুলো এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারল না। শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়ায়, বাংলাদেশ কি কৌশলগতভাবে এগোচ্ছে নাকি আপাতত অপেক্ষা করছে? আপাতত উত্তর সম্ভবত একটাই। ঢাকা এখন এই যে ঘাঁটি খেলো চীন সফরে গিয়ে, তাকে বাংলাদেশকে এখন ধীরে সুস্থে, হিসাবি হয়ে এবং ঝুঁকি থাকবে না এমন কূটনীতি বেছে নিতে হবে। আর এরপর কি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা ভাববে? ভবিষ্যৎ দেবে সে উত্তর। তবে একটা কথা এখনই বলে দিই, ভারত কিন্তু এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গতকাল আবার কিন্তু ফুলের গোছা এগিয়ে দিয়েছে বাংলাদেশের দিকে। ভিসা নিয়ে যে কড়াকড়ি ছিল, বা গতকাল ভারত সেই ভিসা, অর্থাৎ বাংলাদেশিদের ভারতে যাওয়া নিয়ে যে ভিসা ছিল, সেটা অনেকটা উন্মুক্ত করে দিয়েছে। এ বিষয়ে পরে আরেকটি ভিডিও করব। আপাতত বিষয়টি নিয়ে শুধু এটাই বলবো যে বাংলাদেশিদের জন্য ভিসা দেয়াটা, সে শুধু চিকিৎসা ভিসা নয়, সব রকমের ভিসা, সেটা দেওয়ার ব্যাপারে ভারত কিন্তু
গতকাল দীনেশ ত্রিবেদী ভারতের হাই কমিশনার ঢাকায় তিনি নিজের মুখে ঘোষণা করে দিয়েছেন। ফিরে আসি, আজকের প্রসঙ্গ শেষ করব। লালমনিরহাট আর যুদ্ধ বিমান দুটোই ছিল বড় প্রতীকী বিষয়, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে সবচেয়ে বড় বাস্তবতা হলো এই ধরনের চুক্তি নয়, তাদের অর্থনৈতিক সক্ষমতার হিসাব, সেই সঙ্গে ভারতের মানসিকতার দিকে নজর রেখে চলতে বাধ্য হওয়া। বাংলাদেশকে খেয়াল রাখতে হবে, ভারত কা গুসা কিউ আতা হ্যায়। আপাতত এই পর্যন্ত। মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আওয়ামী লীগ নিয়ে বিএনপিতে মত দ্বিমত। বাংলাদেশে ক্ষমতা পালাবদলের পর সবচেয়ে বড় যে প্রশ্নটি আড়ালে আবদালে ঘুরপাক খাচ্ছিল তা এবার প্রকাশ্যে চলে এলো। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের নেতা কর্মীরা কি আবারও নির্বাচনের মাঠে নামার সুযোগ পাচ্ছেন? আর এই সুযোগ কি কোনো পেছনের দরজা দিয়ে নয়, স্বয়ং নির্বাচন কমিশনের বিধিমালাতেই তৈরি হচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনছেন, নির্বাচন কমিশনের চূড়ান্ত করা স্থানীয় সরকারের নতুন বিধিমালা নিয়ে এখন খোদ বিএনপির ভেতরেই শুরু হয়েছে তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ। মত আছে, দ্বিমত আছে এবং দ্বিধা বিভক্তি আছে। একদল বলছেন আসুক, ভোটের মাঠে জনগণই ফয়সালা করবে। আরেক দলের সাফ কথা, জনগণের কাছে ধিক্কৃত ও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতদের কোনো সুযোগ নেই। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে এক চরম নাটকীয় মোড় তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত নির্বাচন কমিশনের বা ইসির চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালাকে কেন্দ্র করে। সম্প্রতি বিএনপি সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সরকার আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ দেশের মোট 13টি সিটি কর্পোরেশনের নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করছে। বাজেটের প্রাপ্যতা অনুযায়ী সম্ভবত সবার আগে শুরু হবে তৃণমূলের ইউনিয়ন পরিষদ বা ইউপি নির্বাচন। এর আগে অবশ্য শোনা গিয়েছিল আগে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, সবচেয়ে বড় নির্বাচনটি আগে হবে। এই আবহের মধ্যে ইসি তাদের নতুন বিধিমালা চূড়ান্ত করেছে, আর এখানে লুকিয়ে আছে আসল টুইস্ট। ইসি সূত্রের খবর অনুযায়ী প্রথম দিকে প্রস্তাবিত বিধিমালায় একটি কঠোর ধারা ছিল। সেখানে বলা হয়েছিল সম্ভাব্য প্রার্থীদের একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যে তারা নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত নন। সহজ ভাষায় এই ধারা বহাল থাকলে আওয়ামী লীগের বর্তমান কোন স্তরের নেতা কর্মীরাই ভোটের মাঠে দাঁড়ানোর আইনি সুযোগ পেত না। কিন্তু চূড়ান্ত বিধিমালায় ম্যাজিকের মতো এই ধারাটি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী দলীয় প্রতীকহীন এই স্থানীয় নির্বাচনে যোগ্য যে কেউ প্রার্থী হতে পারবেন। আইনিভাবে কাউকে বাইরে রাখার পথ রাখা হয়নি। যেহেতু এই নির্বাচনগুলো দলীয় প্রতীক ছাড়া হচ্ছে, তাই টেকনিক্যালি এবং লিগালি আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বতন্ত্র বা যোগ্য প্রার্থী হিসেবে মাঠে নামার একটি বড় আইনি সুযোগ তৈরি হয়ে গেছে। ইসির এই সবুজ সংকেত আসার পর বিএনপির ভেতরে যে প্রতিক্রিয়া হয়েছে তা বেশ চমকপ্রদ। দলটির নীতি নির্ধারকদের মধ্যে স্পষ্ট দুটি মত দেখা যাচ্ছে। প্রথম পক্ষ নমনীয় ও সতর্ক। বিএনপির একটি অংশ মনে করে স্থানীয় সরকারকে শক্তিশালী করার স্বার্থে কেউ যদি রাজনীতির নোংরামি বা দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা না করে স্রেফ জনগণের প্রতিনিধি হতে চায়, তবে বিএনপির সেখানে বাধা দেওয়ার কিছু নাই। গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখার জন্য তারা কিছুটা নমনীয়, তবে তাদের এই নমনীয়তার পেছনে রয়েছে চরম সতর্কতা। এই নেতাদের স্পষ্ট হুঁশিয়ারি, নির্বাচনের মাঠে এসে যদি কেউ আবারও আওয়ামী লীগের দলীয় আধিপত্য ফিরিয়ে আনার চেষ্টা করে তবে হিতে বিপরীত হতে বাধ্য।
দ্বিতীয় পক্ষটি কট্টর ও অনড়। অন্যদিকে বিএনপির একটি বড় এবং প্রভাবশালী অংশ মনে করছে বাস্তবে আওয়ামী লীগের কারো নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। তাদের মতে জুলাই গণ অভ্যুত্থানের পর পুরো দেশের মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে, যারা এখন জনরোষের ভয়ে আত্মগোপনে শত শত মামলার আসামি, তাদের নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা স্রেফ দুরাশা। দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স তো সরাসরি প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগের মাথা থেকে পা পর্যন্ত যেখানে পচন ধরেছে, সেখানে তথাকথিত ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা আসবে কোত্থেকে? ফলে এক পক্ষ কৌশলী অবস্থান নিলেও মাঠ পর্যায়ের বড় অংশই আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে অনড়। এই যে কট্টরপন্থী যে অংশটিকে বলা হচ্ছে, এই অংশটি আসলে ভবিষ্যতের চিন্তা করে না। কারণ একটা জিনিস পরিষ্কার, আজকে বিএনপি ক্ষমতায় আছে, আগামীকালকে থাকবে না। আওয়ামী লীগও এই দুর্গতির মধ্যে থাকবে না, আওয়ামী লীগও রাজনীতিতে ফিরে আসবে। এই অংশটা কোনোভাবেই ভাবে না যে ক্ষমতার একদিন শেষ হবে, ক্ষমতার একদিন পতন হবে, ক্ষমতার বাইরে একদিন থাকতে হবে, তখন কি হবে? এই বাংলাদেশেই তো থাকতে হবে। আর যারা নমনীয় তারা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করেই ভাবছেন যে আওয়ামী লীগ আসুক। ভিডিওর শেষ প্রান্তে এসে যদি পুরো চিত্রটা এক ফ্রেমে দেখি, নির্বাচন কমিশনের নতুন বিধিমালা হয়তো আইনিভাবে একটি ফাঁক ফোকর তৈরি করে দিয়েছে, যার সুবিধা নিয়ে কিছু জায়গায় আওয়ামী লীগের তৃণমূলের কিছু নেতা কর্মী হয়তো ভোটে নামতে সাহস করতে পারেন। তবে শেষ পর্যন্ত আসলে নামতে পারবেন কিনা সেটি একটি বিষয়। কারণ আমরা পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনগুলোতে দেখেছি যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। এবং আমরা সাম্প্রতিক সময়ে যে দেখলাম আওয়ামী লীগ দমনে, আওয়ামী লীগ প্রতিরোধে রাষ্ট্রের সেনাবাহিনী থেকে শুরু করে সরকার, রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিরোধে মাঠে নেমে গেল, তাতে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে আসলে অংশ নিতে পারবে কিনা, কিংবা বিএনপির যে নমনীয় অংশটি আছে সেই নমনীয় অংশটি উগ্রবাদীদের খপ্পরে পড়ে শেষ পর্যন্ত ঠিক থাকতে পারবে কিনা সেটি একটি বিষয়। এবং এক্ষেত্রে দলীয় প্রধানের ভূমিকাটাই মুখ্য। নমনীয় পক্ষ থাকবে, উগ্রপন্থী থাকবে দলে, এই সবটাকে ম্যানেজ করা। দলীয় প্রধান আসলে কি চাইছেন, তারেক রহমান আসলে কি চাইছেন, আওয়ামী লীগের রাজনীতি স্থানীয় সরকার নির্বাচন থেকে কি অবাধ উন্মুক্ত করতে? এখন পর্যন্ত আমরা কিন্তু লক্ষণ দেখছি না। বিশেষ করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলীয় প্রধান দমন করতে চেয়েছেন বলেই তো সেনাবাহিনী নামানো হয়েছে, কিন্তু সেই বিচারে আমরা এখন পর্যন্ত দলীয় প্রধানের অবস্থান দেখছি না যে আওয়ামী লীগ আসলে নির্বাচন করতে পারবে কি পারবে না। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। আওয়ামী লীগ নিয়ে যে বিএনপির মধ্যে এই যে মত দ্বিমত পক্ষে আছে, আওয়ামী লীগের রাজনীতির পক্ষে একটা পক্ষ আছে, বিপক্ষে একটা পক্ষ আছে। পক্ষে যারা আছেন তারা ভালো চিন্তা করছেন, কিন্তু যারা বিপক্ষে আছেন তারা ভালো চিন্তা করছেন না। তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আজ হোক কাল হোক সরকার পতন হবে, ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে। সেই অন্ধকার ডেকে আনছেন যারা আওয়ামী লীগের অংশগ্রহণ চাইছেন না। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই মত দ্বিমতের মধ্য থেকে কি হয়, যে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।